অন্যদিকে শিক্ষায় দুর্নীতির মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর বেল না জেল, আজ শুনানি। প্রাথমিক দুর্নীতি মামলায় কারামন্ত্রীকে হেফাজতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যাংকশাল কোর্টের বিশেষ ইডি আদালতে আজ শুনানি রয়েছে। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, দেখো, আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। তুমি জানো, প্রাথমিক মামলা, ইডির যে প্রাথমিক মামলা, সেই মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি, এবং চার্জশিট জমা দেওয়ার পর ইডির তরফে যেটা আবেদন করা হয়েছিল যে নিজেদের কাস্টাডিতে নিয়ে, অর্থাৎ চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। তার উত্তরে কিন্তু ইতিমধ্যেই চন্দ্রনাথ সিনহা দিয়েছেন, এবং এর আগের দিন শুনানির সময় আমরা দেখলাম যে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে, অর্থাৎ একটা জামিনের বন্ড নিয়ে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। কিন্তু যে আবেদন ইডির তরফে করা হয়েছিল যে তাকে হেফাজতে নিয়ে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চান, একাধিক অভিযোগ আনা হয় যে তিনি প্রভাবশালী ব্যক্তি, তিনি বাইরে থাকলে এভিডেন্স ট্যাম্পার করবেন, এবং ইডির তরফে যেটা দাবি করা হয় যে এমন তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে যে তিনি কিন্তু তদন্ত প্রভাবিত করছেন, সাক্ষীদের হুমকি দিচ্ছেন। সেই সমস্ত তথ্য সামনে রেখেই কিন্তু আজকে শুনানি হবে, এবং বিচারকের নির্দেশ ছিল যে আগামী 16 তারিখ অর্থাৎ আজকের দিনে তিনি কিন্তু ইডির যে অভিযোগ, সেই সমস্ত অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কি তথ্য প্রমাণ রয়েছে সেটা কিন্তু বিচারক দেখবেন, এবং চন্দ্রনাথ সিনহার আইনজীবী তিনি কি বলবেন সেটা দেখার বিষয় হবে। সব মিলে কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডির যে প্রাথমিক মামলা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় বেলে থাকবেন, নাকি ইডির হেফাজতে যাওয়ার যে আবেদন ইডির তরফে করা হয়েছে সেটা গৃহীত হবে। বিচারকের নির্দেশের পরেই আমরা জানতে পারবো। সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি ব্যাংকশাল কোর্টের ইডির যে স্পেশাল কোর্ট, সেই স্পেশাল কোর্টে পৌঁছে গেছেন। আর কিছুক্ষণের মধ্যেই ইডির আইনজীবীরা তারা এসে পৌঁছবেন, এবং তারপরেই শুনানি হবে। এবং দেখার বিষয় হবে যে এর আগের দিন ইডির তরফে যে একাধিক অভিযোগ আনা হয় যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সাক্ষীদের হুমকি দিচ্ছেন, তিনি তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন, সেই সপক্ষে ইডির তরফে আজ কি তথ্য প্রমাণ পেশ করা হয় কোর্টের মধ্যে, সেটাই কিন্তু দেখার বিষয়। একদম তদন্তকারী আধিকারিকরা কি কি প্রমাণ নিজেদের সপক্ষে পেশ করেন আদালতে, এবং তারপর আদালতে আজ কি হয় নজর থাকবে সেদিকে। আপাতত প্রকাশ, ধন্যবাদ। চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি দেখছেন না, এর প্রত্যেকটা। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত, এবং তার যে পুরো র্যাকেট, তার পরিবারের লোক থেকে শুরু করে সকলেই আয়ের থেকে বেশি সম্পত্তি। চার্জশিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে, ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে, তাহলে ফেস করলে কনভিকশন হবে। অনুব্রত মণ্ডল 2 বছর জেল খেটেছে, আরো 4 বছর খাটতে হবে। ওই ধারাতে তো 6 বছরের জেল আছে। ওয়াকফ সংশোধনী আইনের সমস্ত ধারায় স্থগিতাদেশের প্রয়োজন নেই। পুরো আইনটিকে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম নয়। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে হিন্দু ও মুসলিম দুই ধর্মের সংগঠনই। ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রায় 72টি মামলা হয়। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চ জানিয়েছে, ওয়াকফ সংশোধনী আইনের সমস্ত ধারায় স্থগিতাদেশ জারির কোনো প্রয়োজন নেই। পুরো আইনটিকেই চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম নয়। তবে কয়েকটি ধারায় সুরক্ষা প্রয়োজন। সংশোধনী আইনে বলা হয়েছিল, ওয়াকফ তৈরি করতে হলে কোনো ব্যক্তিকে অন্তত 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে। এদিন এই ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যতক্ষণ না রাজ্য সরকার 5 বছর বা তার বেশি সময় ধরে ইসলাম ধর্ম পালন করা হচ্ছে কিনা তা নির্ধারণের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ। না হলে ক্ষমতার স্বেচ্ছাচারী প্রয়োগ ঘটবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। अखिल भारतीय संत समिति इस अंतरिम आर्डर का स्वागत करती है। न्यायालय सर्वोच्च है, मुकदमा उसके यहाँ था। इसमें जो 2-3 महत्वपूर्ण बातें हैं, हम शुरू से यह चाहते थे कि संपत्तियों का रजिस्ट्रेशन, इनका कहना था कागज़ नहीं दिखाएंगे, रजिस्ट्रेशन नहीं कराएंगे, क्योंकि मूल तो विषय है कि रजिस्ट्रेशन में आपको यह तो बताना पड़ेगा कि ये प्रॉपर्टी आपने प्राप्त कहाँ से की है। आज মহামান্য সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন সংক্রান্ত যে মামলা ছিল,
মহামান্য সুপ্রিম কোর্ট কিছু বিষয়ের ওপরে টেম্পোরারি স্টে বা অবজারভেশন দিয়েছে। তার জন্য আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই টেম্পোরারি অবজারভেশন বা অর্ডারকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়কে হস্তক্ষেপ করবেন এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সংখ্যালঘু মুসলিমদেরকে বিপাকে ফেলতে চাইছে তার একটা সঠিক উপযুক্ত একটা রায় প্রদান করবে। ওয়াকফ সংশোধনী আইনে বলা হয়েছিল সরকার মনোনীত আধিকারিক যদি সম্পত্তির চরিত্র নিয়ে নিজের রিপোর্ট জমা না দেন তাহলে তা ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হবে না। আইনে বলা হয়েছিল যদি সরকার মনোনীত আধিকারিক সম্পত্তিটিকে সরকারি সম্পত্তি হিসেবে নির্ধারণ করেন তাহলে তিনি রাজস্ব রেকর্ডে প্রয়োজনীয় সংশোধন করবেন এবং রাজ্য সরকারের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেবেন। আইনে বলা হয়েছিল রাজ্য সরকার তার মনোনীত প্রতিনিধির রিপোর্টের ভিত্তিতে ওয়াকফ বোর্ডকে রেকর্ড সংশোধনের নির্দেশ দেবে। সুপ্রিম কোর্ট এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে জানিয়েছে বিতর্কিত জমির চরিত্র নিয়ে জেলাশাসকরা সিদ্ধান্ত নেবেন না। নাগরিকদের অধিকার নির্ধারণের জন্য সরকারি আধিকারিকদের অনুমতি দেওয়া যাবে না। ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত নেবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল বা মালিকানা হস্তান্তর হবে না। এবিপি আনন্দ। এবার পুজোয় নতুন উদ্যোগ টালা প্রত্যয়ের। আবর্জনা থেকে দূষণ রুখতে নতুন প্ল্যান্ট বসাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। বর্জ্য প্রক্রিয়াকরণ করে তা কয়লা বা জ্বালানিতে পরিণত করবে এই প্ল্যান্ট। সফল হলে কলকাতা পুরসভাও আগামী দিনে এই প্রকল্প চালু করবে বলেই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ফেলনা নয় আবর্জনা, ফেলে দেওয়া বর্জ্যকে কাজে লাগিয়েই এবার জ্বালানি তৈরি করা হবে। পুজোয় নতুন উদ্যোগ নিচ্ছে টালা প্রত্যয়। সদা ব্যস্ত কলকাতার রাস্তা, পুজোর সময় যেন আরো ব্যস্ত। প্যান্ডেলে ভিড় উপচে পড়ে। আবর্জনার পরিমাণও এই কটা দিন তুলনামূলকভাবে বাড়ে। সেই বর্জ্য থেকে দূষণ ছড়ানো আটকাতেই প্ল্যান্ট বসাচ্ছে টালা প্রত্যয়। যে কোনো ধরনের আবর্জনা কয়লা বা জ্বালানিতে পরিণত করবে এই প্ল্যান্ট। পাইলট প্রজেক্ট হিসেবে টালা প্রত্যয়ের এই প্ল্যান্ট সফল হলে কলকাতা পুরসভাও এই প্রকল্প চালু করবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেশিনটা ইকো ওয়েস্টকে ইউজফুল সলিড ফুয়েল অর্থাৎ চারকোল কনভার্ট করবে। সেটা আমাদের পরবর্তীকালে এনার্জি তৈরি করতে কাজে লাগবে। এই প্ল্যান্টটা পুজোর সময় ওরা চালু করবে। যখন পুজোর ওই ওখানে তো লাখ লাখ লোক যায়, ওয়েস্ট সেটাকে নিয়ে ওরা ওখানেই ডিসপোজ করবে। সেটাও আমাদের কাছে একটা বড় পরীক্ষামূলক থাকবে। আমরা নিজেরাও এটা দিয়ে শিক্ষা নেব এবং যদি সত্যি সত্যি এটা ঠিক মতন চলে, উই ক্যান থিঙ্ক ফর দি ফিউচার। আপাতত পুজোর শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত টালা প্রত্যয়ে এই প্ল্যান্ট ব্যবহার করা হবে। প্রতিদিন 5 টন বর্জ্য প্রক্রিয়াকরণ সম্ভব টালা প্রত্যয়ের এই প্ল্যান্টে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।